একটা সময় ব্রেসলেটের নিচ হতে একটা অবাক করা জিনিস বেরিয়ে এলো। আনায়া তাকিয়ে দেখলো ঠিক তার লকেটের মতোই একটা স্টার শেপের লকেট। আনায়া বিস্ময়ে কিছু বলার আগেই কিন্তু আচমকা আনায়ার গলা থেকে ওর চেনটাকে টানলো, যেখানে একটা চেনের সাথে সাথে আরও একটা চেন বেরিয়ে এলো, যেটা মূলত রেহানের দেওয়া। কেনে সেটা দেখে তাচ্ছিলের সাথে শব্দহীন করে হাসলো। তবে সেদিকে বেশি একটা সময় নষ্ট না করে আচমকা আনায়ার চেনের লকেটের সাথে নিজের ব্রেসলেটের সাথে লেগে থাকা লকেটটাকে লাগিয়ে দিল। নিমেষে একটা প্যাটার্ন আনলক হয়ে গেল, আর দুটো স্টার শেপের লকেটের মাঝ থেকে দুটো ছবি দৃশ্যমান হলো। আনার গলায় থাকা লকেটে একটা ৮-৯ বছরের বাচ্চার ছবি। বড় বড় চুলগুলো কোঁকড়ানো আর সিল্কি, চোখে কালো একটা গোলগাল চশমা, দেখতে একদম নাদান বাচ্চাদের মতো, যেন অল্পতেই কেঁদে ফেলবে এমন। অন্যদিকে কেনিতের লকেটের মাঝে একটা ২.৫-৩ বছরের অত্যন্ত চঞ্চল স্বরূপ একটা মিষ্টি মেয়ে, যার এক গালে বড়সড় টোল দৃশ্যমান। ছবি দুটো আকারে ছোট হলেও সব কিছু একদম স্পষ্ট বোঝা যাচ্ছে। এসব দেখে আরও বেশি অবাক হতে থাকা আনায়ার উদ্দেশ্যে কেনিথ বলতে লাগলো, কি অবাক হচ্ছিস? তোর লকেটে যে ছবিটা দেখতে পাচ্ছিস তা তোর বিয়ে করা বর গাধা ডিভানের, আর আমার কাছে যেটা রয়েছে সেটা তোর। কিন্তু এসব তোরটা হয়তো জীবনে অনেকবারই নিজের কাছ থেকে সরিয়ে ফেলেছিস, তবে আমি কখনো আমারটা দূরে সরাইনি। আমারটা সব সময় আমার কাছেই ছিল, কিন্তু একটা অপরেরটা ছাড়া কখনোই আনলক হতো না। আমিও ভেবে নিয়েছিলাম আমারও হয়তো কখনো খোলার সৌভাগ্য হবে না, কিন্তু শেষ পর্যন্ত তুই তোর দুর্ভাগ্য বানিয়ে হলেও আমাকে এই সৌভাগ্য গড়ে দিয়েছিস। আনায়া কিছু বলছে না, তার চোখ মুখ এখন অশ্রু জলে সিক্ত। এদিকে কেনি তো এক এক সময় এক এক রূপে প্রতিক্রিয়া করছে। এতদিনে তো বুঝেই গিয়েছিস যে এটা কোনো সাধারণ লকেট নয়। এই বাড়ির এমন কিছু অংশ রয়েছে যা আমার লকেট দিয়ে না হলেও তোর লকেট দিয়ে আনলক করা যায়। এটা ছিল আমার মা কাশফিয়ার বাবা মা, অর্থাৎ আমার নানু নানির, যা আমার বাবা মায়ের বিয়ের পর তারা বাবা মাকে উপহার দিয়েছিল। আর বাবা মা আমাদের বিয়ের পর নতুন করে এতে আমাদের ছবি লাগিয়ে এটা দুজনকে দিয়েছিল। কিন্তু বাবা মা হয়তো জানতো না যে এটা সত্যিই কোনো সাধারণ লকেট নয়, যেটা আমিও জেনেছি অনেক পরে। এই যে অদ্ভুত বাড়িটা দেখছিস, এটাও আমার বানানো নয়। এটা আমার নানুর আর্তেমের বিডিতে থাকা একটা ছোট্ট রাজত্ব। নানু বিডিতে তেমন কোনো কাজ কখনো করেনি, তবে সে অনেক বছর আগেই কোনো এক উদ্দেশ্যে গোপনে এই বাড়িটি বানিয়েছিল। পরবর্তীতে সে উদ্দেশ্য মোতাবেক সে আর এগোয়নি, যে কারণে বাড়িটি কিছুদিন চলার পরও এটা বন্ধ হয়ে পড়ে থাকে। সে হিসেব মোতাবেক আশেপাশের কেউই আজও জানে না যে এই বাড়ির উৎপত্তি কবে আর কিভাবে হয়েছিল। আর এই কারণে এই বাড়িতে অনেক কিছু সন্ধানের চাবিকাঠি হয়ে এই লকেট কাজ করে। আদতে নানুর এসবের উদ্দেশ্য কী ছিল জানা নেই, তবে বাড়িতে আলাদা করে মিস্ট্রিয়াস পার্ট বানানোটা মোটেও কোনো ভালো উদ্দেশ্য ছিল না। নিশ্চয়ই সে বেঁচে থাকলে অবশ্য জেনে নিতে পারতাম, তবে জানা না জানাতে আমার কিছু আসে যায় না। আমার প্রয়োজনে আমি পুরো বাড়িটাকে আমার মতো করেই সাজিয়ে নিয়েছি। এইটুকু বলেই কেনিত আবারও থামল। এবার কিঞ্চিত দীর্ঘশ্বাস ফেলল। ছোটবেলা থেকে সে চুপচাপ স্বভাবে ছিল, তার সাথে একদিন একেবারে এত কথা বলাটা ঠিক যায় না। তবে কেনিত পুনরায় বলতে লাগলো, জানতে চাইবি না তোর বাপ আমায় কেন মারল না? আনায়ার নির্বিকার চাহনি, যেন এখন হিতাহিত জ্ঞানশূন্য অবস্থা, শুধু অশ্রুসিক্ত চোখে কেনিতের দিকে অপলক তাকিয়ে। আমাকেও মেরে ফেলতো যদি তোর মা আমায় না বাঁচাতো। হ্যাঁ, এটাকে মনে হয় আমার সৌভাগ্য বলা চলবে না, এটা তোর বাপের দুর্ভাগ্য।
আমি যখন অনু কাকিমার পাশে শুয়ে ভয়ে কাঁপছি তখন একটা পর্যায়ে গিয়ে অনু কাকিমা জেগে উঠল, আমার দিকে বিস্ময়ের চোখে তাকালো। হঠাৎ আমার এহেন অবস্থা হয়তো কখনোই কাম্য করেনি তিনি। অবস্থার এতটাই 12টা বাজিয়েছিলাম যে অল্পতেই ভ্যা করে কাঁদা আমিও আর চোখের জল ফেলতে পারছিলাম না। কাকিমা আমার এই অবস্থা নিয়ে জিজ্ঞেস করলে আমি কেঁপে কেঁপে শুধু এইটুকু বলি যে বাবা মাকে কাকা মেরে ফেলেছে। আমার কথা হয়তো কাকিমা ঠিক বুঝতে পারেনি। সে ভেবেছিল আমি কি না কি দেখে ফেলেছি, তাই এই অবস্থা। তবে সে চিন্তিত ছিল। মূলত তোর বাপ কাকিমাকে আগে থেকে তার পদক্ষেপ সম্পর্কে কিছুই জানায়নি। শুধু কাকিমা এইটুকু জানতো যে আজ তার গুণধর স্বামী আমার বাবা মায়ের কাছ থেকে ছলে বলে সম্পত্তি লিখে নিবে, আর এতেই হয়তো সে কষ্ট পেয়ে কাঁদছিল। সে তো কল্পনাও করেনি যে তার গুণধর জামাই একটা শুয়োরের বংশধর, শালা জারজের বাচ্চা। কেরিতে নিজের আক্রোশ কমিয়ে পুনরায় বলতে লাগলো, যাই হোক, কাকিমা খানিকটা ঘাবড়েই আমাকে বলল যেন আমি ঘরেই থাকি, আর সে গিয়ে দেখে আসছে কি হয়েছে। আমি বাধা দেওয়ার সাহস পেলাম না, শুধু একটা অবলা গাধার বাচ্চার মতো পড়ে রইলাম বিছানায়। ওদিকে কাকিমা রুম থেকে বের হতেই উপরের ঘর থেকে নানান শব্দ শুনতে লাগলো। সে তথাকথিত অবাক হলো, কারণ আজ তার জানা মতে আলাদা কিছু তো করার কথা ছিল না। তবে উপরে হচ্ছেটা কি? তিনি একা একা সিঁড়ি বেয়ে যত উপরে উঠল তত বেশি ঘাবড়ালেন। উপরের চারপাশে কালো ঘুটঘুটে অন্ধকার, শুধু বাবা মায়ের দরজা ভিতর রুম থেকে আলোর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এতক্ষণে অবশ্য আমি গাধাটা আর বিছানায় পড়ে নেই। কাকিমার পরে আমিও রুম থেকে বেরিয়ে গিয়েছি। কাকিমা উপরের তলায় আর আমি নিচে এক কোণায় থরথর করে কাঁপছি। কাকিমা আর আমার লক্ষ্য করেনি। সে যথারীতি রুমের সামনে গিয়েই বিস্ময়ে আর হয়তো দাঁড়িয়ে থাকতে পারলেন না। সব কিছু হয়তো তার কাছে স্বপ্নও লাগছিল। অবশ্য নিজের গুণধর স্বামীকে নিজ হাতে দুটো লাশ সরানোর কায়দায় টুকরো করতে দেখে অবাক হওয়ারই কথা। তিনিও হয়েছিলেন এরপর। হ্যাঁ, কাকিমাকেও নিজের কাজে সামিল করে নিল, নয়তো নিজের সন্তান আর আমাকেই মেরে ফেলার হুমকি। অন্তঃসত্ত্বা অবস্থায় স্বামীর হাতের কয়েকটা আঘাতও জুটল কপালে, শুধুমাত্র শুরুতে তার কথা মানতে না চাওয়ায়। সেদিন গিয়ে হয়তো কাকিমা তোর বাপের আসল চেহারা চিনতে পেরেছে। তবে সেদিন সেও ছিল নিরুপমা, আমার মতো অবলা প্রাণী। যথারীতি সেই শিকদার বাড়ির পেছনের ফুলের বাগানের নিচের মাটিতে বাবা মায়ের দেহের টুকরো টুকরো অংশগুলো সুন্দর করে দুজনে মিলে পুঁতে ফেলল। তোর বাপের চোখে রাতের আধারে সেদিন একটা আনন্দ দেখেছিলাম, যাকে বলে অন্যরকম পৈশাচিক আনন্দ। সত্যি বলছি, এখন আমার জীবনে ঠিক আমি এমন আনন্দই পাই। তখন কি জানতাম নাকি এই আনন্দের সাথে পৃথিবীর কোনো আনন্দের তুলনা হয় না? কিন্তু আমি সেবার কাঁদলাম, চোখের সামনে সব হতে দেখলাম, আর শব্দহীন করে কেঁদে গা ভাসালাম। জোরে কাঁদা নিষেধ ছিল, তোর বাপ মানা করেছিল, যে কারণে কাকিমাও কাঁদতে পারিনি, শুধু আমার মতো ফুপিয়ে ফুপিয়ে চোখের পানি ফেলেছে। এরপরেও দিনগুলোই এভাবেই চলল। তবে তুই ছিলিস সবচেয়ে সুখী। দুনিয়ার কোনো ধ্যান জ্ঞানী নেই, খিদে পেলে খাস, ঘুমের সময় ঘুমাস, সারা দিন টই টই করে ঘুরে বেড়াস, বক বক করিস, বিন্দাস জীবনযাপন। অথচ সেই কালো রাত আজীবনের জন্য অভিশপ্ত স্মৃতি হয়ে রয়ে গেল। না না, অভিশপ্ত নয়, আশীর্বাদ হবে। সেই ঘটনার জন্যই না আমি অবলা গাধার ডিভান শিকদার থেকে রক্তপিপাসু কেনিত হতে পেরেছি। যত যাই বলিস, এই জীবনের মজাই আলাদা। তবে তোর সুখ বেশি দিন দেখতে পারিনি। তোর বাপে তো আমায়
তখনই শেষ করতে চেয়েছিল, কিন্তু কাকিমা হাতে পায়ে ধরে আমার জান ভিক্ষা চেয়ে বাঁচিয়েছে। সেও শান্ত হয়েছে, কিন্তু পরবর্তীতে হয়তো আরও কিছু ভেবেছে। কারণ সম্পত্তির তো আর সে লিখে নিতে পারিনি, আর ভবিষ্যতে গিয়ে সেগুলো আমারই হবে। এই জন্য হয়তো আমার কিছুদিন যত্ন আত্তি করলো। তবে বাড়ির বাহিরে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ, কারণ ততক্ষণে তার সবাইকে জানানো হয়ে গিয়েছে যে তাদের বাড়িতে আসা বিদেশি অতিথি আবার বিদেশে ফিরে গিয়েছে। বাহিরের মানুষের কাছে কাহিনী তখনই শেষ। এমনিতেও সবার কাছে তৈমুর শিকদার উত্তম ব্যক্তি হিসেবে পরিচিত রইলেও তার ছেলে তারেকের স্বভাবসুলভ আচরণ কারোরই কোনো কালেই তেমন পছন্দ ছিল না। যে কারণে দাদু মারা যেতেই শিকদার বাড়িতে বাহিরের সবারই আনাগোনা বন্ধ হয়ে যায়। কিন্তু তোর বাপের মনের মধ্যে শয়তানি তো আর কমেনি। কি থেকে কি করবে বুঝে উঠতে পারে না। শেষমেশ আমাকেই সরানোর পথ আবার বেছে নেয়। এমনিতেও তখন কিংবা এখন তোর বাপের কাছে আমি সব সময় একটা আতঙ্কই ছিলাম। আমাকে আর কয়দিন ঘরে আটকে রাখবে? বাহিরের মানুষ দেখলেও নানান প্রশ্ন তুলবে। এছাড়া আমি বড় হলে তখন নিশ্চয়ই তাকে জেলের ভাত খাওয়াতে উঠে পড়ে লাগবো। আহা, কত শত চিন্তা তার। যদিও সে জানতো না যে আমার মায়ের আসল পরিচয় কি। জানলে হয়তো কলিজায় অত সাহস হতো না, কিন্তু এসব হয়তো কাকিমা আগেই বুঝে গিয়েছিল। আমার জীবন নিয়ে তার ঘোর সংশয়। শেষে অনেক কলা কৌশল আর সাহস নিয়ে আমাকে রাশিয়ায় ফেরানোর উপায় খুঁজতে লাগলো। আর এজন্য নিশ্চয়ই নানুদের সাথে যোগাযোগের প্রয়োজন। সে যথারীতি আমাকে দিয়ে নানুদের সাথে গোপনে কথা বলতে বলল। আমি শুধু বলেছিলাম আমি ফিরতে চাই। তারা অনেক প্রশ্ন করেছিল, কিন্তু আমার কাছে আর তখন কোনো কথা ছিল না। সেবার এক রাতের আধারে আমি ওই শিকদার বাড়ি নামক নরক থেকে মুক্তি পাই। নানুর কিছু লোক এসে আমায় রাশিয়ায় নিয়ে চলে যায়। এরপর যা হয় সব আমার ইচ্ছেই। আমি তো রাশিয়ায় চলে যাই, কিন্তু তোর বাপ তোর মাকে আর শান্তিতে থাকতে দিল না। পরবর্তীতে খবর পেয়েছিলাম তোর বাপ নাকি কাকিমার সাথে অনেক টর্চার করে। শুধুমাত্র আমাকে পালাতে সাহায্য করেছিল বিধায় অন্তঃসত্ত্ব অবস্থায় এত অত্যাচার করে যে শেষে গিয়ে কাকিমার পেটের অনাগত সন্তানই নষ্ট হয়ে যায়। কাকিমা আরও বেশি অসুস্থ হয়ে পড়ে। পরবর্তীতে আবার ইনায়ার জন্মের কথা শুনে খুশি হয়েছিলাম। তবে আবার কয়েক বছর পরেই শুনলাম কাকিমা আর নেই। অনেক বছর পর খারাপ অনুভূতি অনুভব করেছিলাম। এরপর অবশ্য আর কারো কষ্টে কখনো কষ্ট লাগেনি, হয়তো আর লাগবেও না। খারাপ হয়ে গিয়েছি তো, তোর বাপের মতোই পিশাচ, শয়তান, জানোয়ার আমি। কেনিত মুচকি এসে বসা থেকে শুয়ে পড়ল। আনায়ার কোলে মাথা রেখে অতঃপর এক শান্তির নিঃশ্বাস ফেলে চোখ বুজল। চোখে মুখে এক অজানা শান্তির আভাস বিচরণ করছে। চোখ বুজে থাকা অবস্থাতেই আনায়াকে বলল, মাথা ব্যথা করছে, একটু চুলে হাত বুলিয়ে দে। আনায়া নির্বিকারে কেনিতের মুখের দিকে চেয়ে আচমকা হেন আবদারে আনায়া খানিকটা ঘাবড়ালো। তবে তার মাঝে তেমন কোনো প্রতিক্রিয়া নেই। খানিকটা অনিশ্চয়তা নিয়েই আনায়া কেনিতের এক গোছা চুলে পূর্ণ মাথায় হাত রাখল। খানিকটা বিলিয়ে দিতেই মাথার অর্ধ মেসিবানের জন্য বিষয়টা ঠিকঠাক তেমন সুবিধাজনক মনে হলো না। কেনিত চোখ বুজে থাকা অবস্থাতে কিঞ্চিত কপাল কুঁচকে বলল, ওটা খুলে ফেল। আয়না প্রথমে কেনিতের কথা না বুঝলেও বোঝা মাত্রই মেসিবানটা খুলে ফেলে। নিমেষেই মেয়েদের মতো এক গোছা সিল্কি কার্লি চুল ছড়িয়ে ছিটিয়ে পড়ে যায়। আয়নার আফসোস হতো একসময় এই চুল নিয়ে। তার চেয়ে অত্যাধিক সুন্দর মনে হতো এই চুলগুলো। অথচ আফসোস ছিল কেনিতের এই চুলের যত্ন না নেওয়ার বিষয়ে। আর আজ প্রথম হয়তো সে ঠিকঠাকভাবে এই চুলগুলো ছোঁয়ার সুযোগ পেয়েছে। কেনিতকেও এত কাছ থেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখার সুযোগ রয়েছে, কিন্তু এসবে নির্বিকার। তার মাঝে কোনো নতুন অনুভূতি আর সৃষ্টি হচ্ছে না। শুধু যথারীতি আনমনা হয়ে কেনিতের আদেশ পালন করছে। এরই মাঝে কেনিত আবারও বলতে শুরু করলো, তোর বাপটা না গাধা ছিল? আমার বাপ মা কি কোনোদিনও ওই শিকদার বাড়ির প্রপার্টি নিয়ে মারামারি করতো?
দাদু মারা যাওয়ার আগেই বাবাকে বলে গিয়েছিল যেন বাড়িটার এক ভাগ তারেক আর এক ভাগ বাবা নেয়। বাবা এইসব কাগজপত্র নিয়ে কাজও করেছিল, কিন্তু সব কিছু গোছানোর আগেই দাদু চলে গেল। বাবা পরবর্তীতে এসব নিয়ে ভাবেনি। সে ভেবেছিল আমরা যেহেতু রাশিয়াতেই থাকব, তবে শিকদার বাড়ির এত দ্রুত ভাগাভাগি নিয়ে না ভাবলেও হবে। সে তো কোনোদিন এখানে ভাগ বসাতে আসছে না। আর তারেকও যেহেতু এই নিয়ে কিছু বলেনি, সেও বিষয়টি সহজে ভেবেছিল। বাবা ভেবেছিল যে পুরো বাড়িটাও তারেকের নামে করে দিবে, মাঝে মধ্যে ভাইয়ের বাড়িতে বেড়াতে আসবে, এই তো সব সুন্দরী কাটবে। তুই জানিস, তোর বাপ যদি সেদিন এসব বিষয়ে বাবার সাথে রাগারাগি না করে ভালোভাবে বলতো, তবে বাবাও এত রিয়্যাক্ট করতো না। তোর বাপের কথায় রাজিও হয়ে যেত নিশ্চিত, আর রিয়্যাক্ট করলেও কিছুদিন গেলেই আবার ঠান্ডা হয়ে যেত। রাশিয়াতে সেবার যাওয়ার আগে বাবা মাকে একটা বিষয় আলোচনা করতেও শুনেছিলাম। তারা বলছিল সব সম্পত্তি খুব তাড়াতাড়ি তারেকের নামে দিয়ে দিবে, কিন্তু তোর বাপ শালা বাস্টারটা তো আর এই সুযোগই দিল না। কত সহজে বাবা মাকে দুনিয়া থেকে সরিয়ে দিল। আমি রাশিয়াতে যাওয়ার পর বাবা মায়ের ব্যাপারে নানু নানি সব জানতে পারে। তারা তো তখনই তোদের পুরো পরিবার শেষ করতে মরিয়া, কিন্তু আমি বাধা দিয়েছিলাম। তাদের কাছে হাত পা ধরে সময় চেয়েছিলাম। তখন এসব কেন করেছি, কী ভেবে করেছি জানি না, তবে তাদের সম্পূর্ণ নিষেধ করেছিলাম যদি তোদের কিছু করা হয় তবে আমি নিজেও নিজেকে কিছু করে ফেলবো। এসব পাগলামি ছিল আমার। পাগল হওয়ার লক্ষণ। আগে থেকেই একা থাকতাম, তখন আরও বেশি নিজেকে একা রেখেছি। সারাদিন অদ্ভুত সব জিনিস ভেবেছি। বাকি সবাই ভাবতো আমি এমনই, বাবা মাকে হারিয়ে হয়তো কিছুটা শকে রয়েছি। কিন্তু ততদিনে আমার সব কিছু চেঞ্জ হতে শুরু করে। স্বাভাবিকের চেয়ে অস্বাভাবিক কাজকর্ম করতে ইচ্ছে করে। প্রথম প্রথম কাউকে মারার খুব ইচ্ছে হতো। কিছু না যেতেই বাড়ির দুজন গার্ডকে মেরে ফেলি, হুদাই, কোনো কারণ ছাড়া। ইচ্ছে হয়েছিল প্রথমবার হাতে গান নিয়েই দুজনকে শেষ করে ফেলি। সব কিছু প্রথম ছিল, তবে আমি ঠিক ছিলাম। এরপর সব আরও ঠিক হতে শুরু করে। আমি স্বাভাবিক মানুষের মতো চলতে ফিরতে শুরু করি। গাছপালা, বাগানের প্রতি নতুন শখ জাগতে লাগে। দিনের বেশিরভাগ সময় বাগানেই গাছপালার সাথে পার করতাম, তবে সবসময় চুপচাপ আর গম্ভীর। দিন দিন আমারও পরিবর্তন হয়, সাথে সকলেরও। একটা বিষয় লক্ষ্য করতে থাকি যে সবাই আমাকে দেখে ভয় পাচ্ছে। আমার চালচলনে সবার মাঝে আতঙ্ক জেগে থাকতো। এই বিষয়টি অদ্ভুত হলেও আমার বেশ ভালো লাগতে শুরু করে। এক সময় আমি সবাইকে ভয় পেতাম, আর তখন সবাই আমাকে ভয় পাচ্ছে। তবে একজন ছিল যে আমার পাগলামিতে নিজেও পাগলামি করত। আমি সারাদিন বাড়িতে যা যা করতাম ও তাই তাই করত রোজ। মেয়েটা সত্যিই পাগল, আর এখনও পাগলামি করে যাচ্ছে। ওকে নিয়ে তার ছেলের সাথে হাসলো। তারপর তারপর আর কি, বছর পেরোতে থাকলো, আমারও পরিবর্তন হতে লাগলো। আরও বেশি গম্ভীর হলাম। চুপচাপ থাকতাম আর নিজের কাজ করতাম। সারাদিন বাগান, জিম, গান এসব নিয়েই দিন কাটতো। তবে আমার মাথায় চলছিল ভিন্ন কিছু। একটা সময় রাশিয়াতে একইভাবে থাকতে থাকতে বোর হলাম, আর ভালো লাগছিল না কিছু। শেষে বিডিতে আসার সিদ্ধান্ত নিলাম। বয়স তখন খুব একটা বেশি না, কেবল যৌবনে পা দিয়েছি, অথচ মাথার মধ্যে চলছে অনবরত অগ্নিগিরি, সব সময় মেজাজ বিগড়ানো। তবুও বাংলাদেশে এলাম। খোঁজ নিয়ে পেয়েছিলাম নানুর এই বাড়ির সন্ধান। বাকি সবটা দীর্ঘ সময় নিজের মতো সাজিয়ে নিলাম। যা ইচ্ছে হলো তাই করতে লাগলাম। পাগল, এক অদ্ভুত পাগল আমি। ভেবেছিলাম একদম ভালো হয়ে যাব, একদম সোনার ছেলে, কিন্তু হতে পারিনি। মানুষকে মেরে কষ্ট দিতে ভালো লাগতো, শান্তি পাই, অনেক শান্তি। এরপর চারপাশে যেমন রকস্টার হয়ে নিজের নাম ছড়ালাম, তেমনি ভেতরে ভেতরে এক পিশাচের পরিণত হলাম। বিডিতে এসে অসংখ্য প্রাণের ইতি ঘটিয়েছি, তবে হ্যাঁ, এদের মধ্যে কেউ ভালো ছিল না। সবারই
কোনো না কোনো একটা দোষ ছিল। আমি অবশ্য পুরোপুরি ভালো হতে না পারলেও খুব একটা খারাপ না। একদম শুদ্ধ মানবের প্রাণ আমি কখনোই নেইনি। যেমন ধর তোর রেহান, ও শালা ভালো মানুষ, এই জন্য শুধু অ্যাক্সিডেন্ট করিয়েছিলাম, জানে মারিনি কিন্তু। আবার সেই পুলিশ ইন্সপেক্টর, কি যেন নাম ছিল, যাই হোক মনে পড়ছে না, ওই শালাও হয়তো এখন হাসপাতালে পড়ে আছে। রুহির কেস নিয়ে খুব লাফাচ্ছিল, আমি ট্রিটমেন্ট দিয়েছি। আরে রুহির কথা বলতে তো ভুলেও গিয়েছি, ওকে নিশ্চয়ই মনে আছে তোর। সবাই জানে ও হারিয়ে গিয়েছে। আরে না, ওর আমার কাছেই আছে, এই বাড়িতেই আছে। আচমকা রুহির কথা মাথায় আসতেই আয়ানা খানিকটা অবাক হলো। রুহি নামের মেয়েটাকে সত্যি কেনিতের কাছেই আছে? আয়ানা নিজে থেকে কিছু ভাববে তার আগেই কেনিত বলতে লাগলো। অবাক হচ্ছিস? এত অবাক হয়ে লাভ নেই, ও এই বাড়িতেই আছে। ওর কিছু মাংস হয়তো কিচেনের 2 নম্বর ফ্রিজে, যেটা তোকে খুলতে দেইনি। ওই ফ্রিজের সব মাংসই আমার বাড়িতে আসা নানান শিকারদের। ওসব মাংসই ক্লারা আর কেনেল খায়। আর হাড় হাড্ডি কিছু বাড়ির পেইন্টিংগুলোতে পেয়ে যাবি, ওগুলো সব আমার আঁকা। আঁকা আঁকিতে তেমন ইন্টারেস্ট ছিল না, তবে মানুষের হাড়ের গুঁড়ো দিয়ে এমন পেইন্টিং করার মজাই আলাদা। আর শরীরের বাকি কিছু অংশ হয়তো বাগানে গাছপালার নিচে মাটিতে মেশানো আছে। গাছপালার সার হিসেবে ব্যবহার করি, একদম জৈব সার। এই জন্য তো আমার বাগান সবার থেকে আলাদা। কেনিত চোখ বুজে থাকা অবস্থাতেই দীর্ঘ শান্তির নিঃশ্বাস ফেল। আজ যেন সম্পূর্ণ ভিন্ন দুনিয়ায় চলে গিয়েছে। নয়তো ওর কথাবার্তা কখনো এত হাস্যরসের সন্ধান মেলে না। জানিস, ভেবেছিলাম তোর বাবাকে আমি কিছু করব না, ওকে ধীরে ধীরে শেষ করব, কিংবা সৃষ্টিকর্তা ওর কপালে যা রেখেছে তাই হবে। আমি দেশে ফিরে মাঝে মধ্যে ওর খোঁজ খবর নিতাম, শালারা দিনকাল কেমন কাটে এসব জানতে। ধীরে ধীরে শুনি ওর নাকি জুয়ার খেলায় মেতেছে। আমিও এসব শুনে হাসলাম। আমার জানা ছিল ওকে দিয়ে এর চেয়ে বেশি কিছু করা সম্ভব নয়। এবার সব কিছু বেচে খেয়ে শেষ করবে। কিছুদিন যেতেই শুনলাম ও নাকি অসুস্থ। এরপর আর তেমন খোঁজ খবর নেওয়া হয়নি। এর অবশ্য একটা কারণও আছে। বাবুষ্কা আমাকে নিষেধ করেছিল, যা হওয়ার হয়েছে, এরপর আমি যেন নতুন করে কিছু না করি। তারেকের সাথে বাকি যা হবে তা সৃষ্টিকর্তাই করবে, আমি যেন আর তোদের ধারে কাছেও না ঘেঁষি। হ্যাঁ, আমি তার এই কথায় রাজি হয়েছিলাম, তবে একটা শর্ত নিয়ে। বলেছিলাম যদি কখনো তুই কিংবা তোর পরিবার স্বয়ং আমার কাছে ফিরে আসে, তবে সেদিন আমি আর কাউকে রেহাই দেব না। কিন্তু এমনটা না হলে আমি তোদের খোঁজ খবর কখনো নেব না। তোরা মরলি নাকি বাঁচলি তাও দেখতে যাব না। কথা মতো এভাবেই আরও কয়েকটা বছর কেটে গেল। আর একদিন তুই স্বয়ং নিজে আমার কাছে এলি, নিজের বাপের হায়াত কমাতে, সাথে তোর পরিবার সহ সকল কাছের মানুষের সুন্দর জীবনগুলোকে বিষাদে পরিণত করতে। আমি জীবনের চড় থাপ্পড় শুধু দুজন মানুষের কাছ থেকে পেয়েছি। একজন হলো তোর বাপ, আরেকজন হলো তুই। যখন বাবা মা হারিয়ে আমি কাঁদতাম, তখন তোর বাপ আমাকে থামানোর জন্য কয়েকবার মেরেছিল। এরপর বহু বছর কেটে যাওয়ার পর তোর হাতে থাপ্পড়টা খেয়েছিলাম। তোর বাপ যখন মেরেছিল তখন আমি না হয় অবলা প্রাণী ভিভান শিকদার, কিন্তু ভিভান শিকদার থেকে কেনিত হওয়ার পর এত বড় সাহস কারো হয়নি। আমার পাগলামিতেই ছিল সবার আনন্দ। সেখানে এক দুঃসাহসিক মেয়ে কিনা ভরা কনসার্টে ভিকেকে চর মেরে দিল। সবার মতো আমিও অবাক ছিলাম। তবে তোর ঢেকে রাখা মুখের শুধুমাত্র উন্মুক্ত চোখ দুটো চিনতে আমার একটু দেরি হয়নি। আমি অবাক হয়েছিলাম মূলত এই ভেবেই যে তুই এবার নিজেই ফিরে এসেছিস। তবুও পরবর্তীতে নিজেকে সময় দিয়েছি, ভেবেছি কিছু করব না, কারণ আমার একটা পদক্ষেপ অনেককে কাঁদাবে, অনেককে শেষ করে দিবে। নিমিষে একবার সহজ হয়েছি তো একবার কঠিন, কিন্তু তুই শেষমেশ যখন আমার বিয়ে হয়ে এলি, তখন আর নতুন করে নিজেকে থামানোর কথা ভাবিনি। নিমিষেই নিজের সব পরিকল্পনা উল্টে নিয়েছি। তুই যত যাই বলিস, আমি সবসময় বলবো আজ আমার কিংবা আমার জন্য
যতজনের প্রাণ গিয়েছে সব কিছুর জন্য তুই দায়ী। তুই না এলে এত কিছু কখনোই হতো না। ভাগ্য হোক আর যাই হোক, সব কিছুর মূলে তুই। তুই তোর আশপাশের সবার কষ্টের কারণ। তোর এই বাড়ির কনসার্টের ছেলেগুলোর কথা মনে আছে? ইচ্ছে মতো পিটিয়েছিলাম যে, ওরা 5 জন ছিল হয়তো, বাকিগুলোকে পেটাতে পারলেও একটা হয়তো পালিয়েছিল। আমিও ছেড়ে দিয়েছিলাম, ভেবেছিলাম কিছু করব না, কিন্তু পরে দেখি শালা আসলে একটা শয়তান। কোন যেন এমপির পোলা 2টা মায়াকে ধর্ষণ করেও দিব্যি ঘুরে বেড়াচ্ছিল। এদিকে আমার হাত তখন ফাঁকা। এমনি এমনি তো কাউকে মারতে পারছি না, কিন্তু মারার খুব শখ জেগেছিল। পরে আর অত ভাবিনি, ওটাকে ধরেও শেষ করে দিয়েছি। আয়না খানিকটা কাঁপা কাঁপা স্বরে বলল, রুহি আপু কেন? আপু? হ্যাঁ, তুইও না? ওটার বেশি তিরিং বিরিং সহ্য হচ্ছিল না। এমনিতেও ছোঁয়াকে মেরে ফেলেও দিব্যি তিরিং বিরিং করে বেড়াচ্ছিল। আমার সহ্য হয়নি, তাই শেষ করে দিয়েছি। আমি যত খারাপই হই না কেন, বউ ছাড়া আর মাইয়া মানুষ সারাদিন আমার গায়ের কাছে ঘেঁষে তিরিং বিরিং করবে, তা আমার একটু সহ্য হয় না। এই তুই জানিস, এই দেশের পুলিশগুলাও হুদাই, 2-1টা বাদে সবগুলোই হুদাই। দেশে আসার পর ভালো মানুষের মতো বেছে বেছে কতগুলো শয়তান নেতা ফেতা ব্যবসায়ীরে ধরলাম, মারলাম, আবার কষ্ট করে ওদের কুকীর্তিগুলো পুলিশের হাতেও সুটকেস ভরে দিয়েও এলাম। কত কিছু করলাম, অথচ ওরা কেউ ধরতেই পারলো না আমারে। এগুলো কি ঘাস খায় নাকি? অবশ্য ওদের দোষ নাই, দুনিয়াটাই এমন। একটা খবরের উপর আরেকটা খবর চলে আসে। ওদের কাছেও দিন শেষে কোনো ক্লু জোগাড় হওয়ার আগেই আর একটা ক্লুলেস কেস এসে হাজির। তাহলে হবেই তো এমন, একটা কেস ফেলে আরেকটা, আরেকটা রেখে নতুন আরেকটা। দিন শেষে কোনোটাই আর শেষ হয় না। একসময় আইনের চামচাগুলাও নিউজ চ্যানেলের নতুন ভাষণ বানাতে বানাতে সব ভুলে যায়। আর যেগুলো মরে ওগুলোর আত্মীয় আর যেগুলো মরে ওগুলোর আত্মীয় স্বজনরাই বা আর কদিন ওদের মনে রাখে। 2 দিন কেঁদে, 3 দিনে 40-এর পার্টি, তারপর সব। আচ্ছা, আমি এসব কি বাজে বকছি? আমার তো এসব বলার কথা না। তুই পাগল বানিয়ে দিচ্ছিস আমায়। হ্যাঁ হ্যাঁ, সব সমস্যা তোর মধ্যে। তুই আমার জীবনে না এলে এত কিছু হতোই না। আমি তো ভালোই ছিলাম। সব দোষ তোর আর তোর বাপের। চিন্তা করিস না, আমি তোকে ভালো থাকতে দেব না। অনেক কষ্ট দেব তোকে, কিন্তু চিন্তা নেই, আমি জানে মারব না। একমাত্র বউ তুই আমার। ভবিষ্যতে আমি আর বিয়ে শাদী করব না, তোকে দিয়েই চালিয়ে নিতে হবে। অনেক দিন বাঁচতে হবে তোকে, অনেক দিন। আপাতত প্রতিসেবা কর, ভালো করে মাথা টিপে দে আমার, প্রচুর মাথা ধরেছে। কেনিত শেষের দিকে আবুল তাবুল বলতে বলতেই ঘুমিয়ে পড়ল। আজকের বিষয়টা নতুন, তার সাথে এমন কখনো হয়নি। তবে আজ হঠাৎ কেন হলো তা কেনিতের অজানা। কিন্তু শেষমেশ এর জন্য আয়ানাকেই দোষী করে ঘুমিয়ে পড়ল। এদিকে আয়ানা নির্বিকার, তার বলা কিংবা ভাবার কিছু নেই। মস্তিষ্ক যেন এখন সম্পূর্ণ অকেজ, নয়তো এখন তার মস্তিষ্কে নতুন করে ভাবার মতো আর সক্ষমতা নেই। এক অদ্ভুত পাগলে পরিণত হচ্ছে সে। চোখের মধ্যে পানি টলমল করলেও মুখের হাবভাব স্বাভাবিক। আচমকা কেনিতের মাথায় হাত বুলাতে বুলাতে তার চোখে পড়ল দূরে ঘরের এক কোণায়। সেখানে পুনরায় তারেককে উপলব্ধি করল। তারেক মুচকি হাসি আর তাকে নতুন করে আবারও কিছু বলতে শুরু করেছে। তবে তারেকের কথা আর আয়নার শুনতে ইচ্ছিল না। বিরক্ত লাগছে তার, সব কিছু বিরক্ত লাগছে। সে ঘুরে ফিরে আবার কেনিদের সব কথাগুলো নিজের মস্তিষ্কের ভাগ বিভাজন করতে ব্যস্ত হয়ে বলল। আগামীতে কি হতে চলেছে তা তারও অজানা। তারেকের চলে যাওয়ার আজ 1 মাস হতে চলল। এই 1 মাস একটানা আয়ানা কেনিদের বদ্ধ বাড়িতে পার করেছে। সেদিন কেনিত আয়ানাকে এত সহজভাবে সব কিছু বলার পর 2 দিনের মতো ঠিকঠাক ছিল। তবে 2 দিন কাটতে না কাটতে আনায়া যখন নিজেকে খানিকটা স্বাভাবিক করতে ব্যস্ত, তখন কেনিত আবারও আনায়াকে নিজের পৈশাচিক রূপটা দেখিয়েছে। শুধু শারীরিকভাবেই আনায়াকে ক্ষতবিক্ষত করেনি, বরং মানসিকভাবেও যতটা পেরেছে আনায়ার বিধ্বস্ত করে তুলেছে। এই 1 মাস ধরে এমন কোনো দিন যায়নি যে কেনিত আনায়ার সংস্পর্শে গিয়ে ওকে শারীরিক মানসিক বিধ্বস্ত করার চেষ্টা করেনি।
যখন ইচ্ছে হয়েছে আনায়াকে নিজের করে নিয়েছে, যেটা সহজ করেই হোক কিংবা নিজেকে পৈশাচিক সত্তার বহিঃপ্রকাশ করে। আনায়াও প্রথমের দিকে কাঁদতো, কষ্টে কাতরাতে থাকতো, অসুস্থ হয়ে পড়তো। কেনিত হয়তো তখন আবার নরম হতো, আবারও নিজের সবটা দিয়ে ওকে সুস্থ করে তোলার প্রচেষ্টা চালাতো। আনায়া সুস্থও হতো, তবে যখনই খানিকটা স্বাভাবিক রূপে ফিরতে চাইতো তখনই কেনিতের শিকার হতো। এ যেন সব পাগলের মেলা। একটা সময় গিয়ে আনায়া চুপ হয়ে যায়। কেনিতের সব কাজকর্মে আনায়া এখন নির্বিকার। কেনিত শারীরিক হোক কিংবা মানসিকভাবে যেভাবেই আনায়াকে কষ্ট দেওয়ার চেষ্টা করুক না কেন, আনায়া তাতে আর এখন কোনো প্রতিক্রিয়া করে না। মূলত সেসব প্রতিক্রিয়ার জন্য যে ন্যূনতম সক্ষমতা থাকার প্রয়োজন, সেটুকু আর এখন আনায়ার মাঝে অবশিষ্ট নেই। তবে এতে দিন দিন কেনিত ভারী অস্থির হয়ে পড়েছেন। কথায় বলে না, মানুষ তাকেই কষ্ট দেয় যে কষ্ট পায়, আর যে কষ্ট পায় না তাকে কষ্ট দিয়ে কী লাভ। মানুষ কাউকে কষ্ট দেয় তো বিপরীত পক্ষের কষ্টকে অনুভব করে শান্তি পাওয়ার জন্য। যখন কেউ শত কষ্টেও নির্বিকার রয়, তাকে কষ্ট দেওয়া বৃথা। এতে খেলায় কোনো মজা থাকে না, সব কিছুই ফ্যাকাশে মনে হয়, যেমনটা কেনিতের মনে হচ্ছে। কেনিত যে একটা সাইকোপ্যাথ তা তো মিথ্যা নয়। তার রোগের ধরন অদ্ভুত। সে নিজেকে যতটুকু পাগল হিসেবে জানে তার চেয়েও শতগুণ বেশি পাগল সে। আর ধীরে ধীরে নিজ ইচ্ছে পূরণ করতে গিয়ে আনায়াকে নীরব পাগলে পরিণত করে ফেলেছে। একের পর এক ট্রমায় সে সত্যিই পাগলের রূপে রূপান্তরিত হয়েছে। কিছুদিন আগের ঘটনা, কেনিত আনায়ার ওপর শারীরিক পৈশাচিকতা চালিয়েছিল। এতেও ও আবারও অসুস্থ হয়ে গিয়েছে। আবার কেনিত নিজে ওকে সুস্থ করতে যা করার সব করেছে। কেনিত আনায়ার সাথে যা করছে তাকে স্বামীর অধিকার ফলানো বলে না। এটাকে সরাসরি পাপই হবে, কারণ প্রতিবারই তার গভীর স্পর্শে শুধু হিংস্রতা আর আনায়ার প্রতি প্রগাঢ় বিদ্বেষ ফুটে উঠেছে। যথারীতি আনায়া শারীরিকভাবে সুস্থ হতে না হতেই কেনিত আনায়াকে একটা কাজ দিল। ক্যানেল আর ক্লারার জন্য নিজ হাতে স্টেক বানাতে বলল। আনায়াও কোনো কথা না বলে কেনিতের আদেশ পালন করতে লাগলো। অবশ্য এখন আর আনায়া একটা কথাও বলে না। সারা রাত যায়, দিন যায়, কেনিত জোরাজোরিতে সেই হু হা ছাড়া মুখে আর কোনো কথা নেই। ব্যথা পেলেও এখন আর ন্যূনতম শব্দটুকু মুখ থেকে বের হয় না। ওকে দেখতে এখন সম্পূর্ণ প্রাণহীন পুতুলের মতোই লাগে। আনায়া যখন কয়েকটা বড় বড় মাংসের টুকরো স্টেক করছে, ঠিক তার সামনে দাঁড়িয়ে বুকে হাত গুঁজে থাকা কেনিত মুচকি হেসে আনায়ার উদ্দেশ্যে বলল, এটা কার মাংস জানিস? আনায়া কিছু বলল না, বরং নির্বিকারে নিচের দিকে চেয়ে নিজের কাজ করে যাচ্ছে। চোখে মুখে বিধ্বস্ততা, একদম গা ছাড়া হাফ হাফ, চুলগুলো উস্কো খুস্কো, জামায় ঢাকা ছাড়া শরীরের বাকি উন্মুক্ত অংশে শুধু ছোট বড় ক্ষত আর কালচে দাগ। আনায়া কিছু বলল না, বিধায় কেনিত নিজেই হেসে পড়ল। এগুলো তোর বাপের মাংস। অসুস্থ ছিল দেখে ভালো মাংস একটা বেশি নিতে পারিনি। বেঁচে থাকতে ঠিক মতো খাওয়াসনি নাকি? কেনিতের তাচ্ছিল্য আর হাস্যরস মেশানো কথা শুনে আনায়া নির্বিকারে একবার মুখ তুলে কেনিতের দিকে তাকালো। চোখে মুখে হাসির জলুস। আনায়া বরাবরের মতো কিছু না বলেই পুনরায় মাথা নিচু করল। নিমেষেই কোথা থেকে এক ফোঁটা জল চোখ থেকে গড়িয়ে সোজা নিচে পড়ল। আবার তখন আনায়াকে দিয়েই তারেকের মাংসগুলো কেনিল আর ক্লারাকে খাইয়েছে কেনিত। কেনিত বারবারের মতন তখন চেয়ারে গা ছেড়ে বসেছিল, আর আনায়া তার পাশে দাঁড়িয়ে। কেনিতের মতো সেদিন আনায়াও নির্বিকারে তাকিয়ে কেনিল আর ক্লারার খাবার খাওয়া দেখছে। নিজের জন্মদাতার শরীরের মাংস কুকুররা খেয়েছে, আর সেটাই মেয়ে হয়ে আনায়া নির্বিকারে তাকিয়ে দেখেছে। এর চেয়ে করুণ ইতিহাস আর কি হতে পারে? আনায়া নিজেও হয়তো এখন সব কিছুর জন্য নিজেকে দায়ী করে। আপাতত আর তার জীবনের বেঁচে থাকার কি উদ্দেশ্য, আনায়া তা ঠিক জানে না। তবে মরে যেতে তার কোনো আক্ষেপ নেই। সে মনে করে এটাই হয়তো তার জন্য সবচেয়ে সহজ পথ হবে। তবে যদি তাকে মরতেই হয়, তবে মৃত্যুর আগে শেষবারের মতো সে কিছু একটা করতে চায়। জীবনের শেষ চেষ্টা, জাস্ট শেষবার। রেহান তার বউ পাখি হারিয়ে যখন দিশেহারা, তখনই তার বাবা ছেলের এমন অবস্থা দেখে স্ট্রোক করলেন। কিছুদিন অসুস্থ থাকতে থাকতেই পরে বাড়ি জমালেন হাসি খুশি থাকা নির্দোষ মানবটা। এদিকে স্বামী হারিয়ে রেহানের পরিবার আর স্বামী ভক্ত মা হঠাৎ প্যারালাইজড হয়ে গেল। পুরো আহমেদ বাড়িতে যেন কালো অন্ধকার নেমে এলো। রেহান তার বউ পাখির শোক কাটিয়ে নিয়ে নিজেকে সামলে নেওয়ারও আর সুযোগ পেল না, বরং
তার আগে এখন সে পরিবারকে সামলাতে ব্যস্ত হয়ে পড়েছে। বিদেশ পড়ুয়া ছেলেটার আর বিদেশ যাওয়া হয়নি। বিদেশ চলে গেলে এই অসুস্থ মা আর ছোট ভাইকে কে দেখবে? আপাতত ছোট একটা চাকরি জোগাড় করেছে, আর বাকি পড়াশোনা দেশেই করবে ভেবেছে। এমন নয় যে রেহান আনায়াকে খোঁজার চেষ্টা করেনি। সে সবকিছু করতে চেয়েছিল, তবে সে সুযোগটা আর পায়নি। রেহানের বাড়ির আশেপাশে আজও কিছু ছদ্মবেশী মানুষের দেখা মেলে। তারা দেখতে আর পাঁচটা স্বাভাবিক মানুষের মতোই হাবভাব নিয়ে চললেও রেহান জানে এরা কারা। শুধুমাত্র আনায়াকে খুঁজতে যেন রেহান কোনো আইনি সহায়তার কাছে না যেতে পারে, তার জন্যই কেনিত এসবের ব্যবস্থা করে রেখেছে। রেহান আর তার ভাই রোহন যেখানেই যায় না কেন, সবসময় কিছু না কিছু লোক তাদের আশেপাশে থাকবে। এছাড়া আলাদা করে লোকেদের কাছ থেকে কড়া হুমকিও এসেছে তার কাছে। রেহান নিজের জীবনের পরোয়া না করলেও তার ভাই আর মায়ের জীবন নিয়ে যেন ভাবে। পুলিশ কিংবা অন্য কাউকে জানানোর চেষ্টা করলে ভাই আর মাকে হারাতে হবে। রেহান এখন নির্বিকারে জীবনযাপন করে, পরিবারের প্রতি নিজের সকল দায়িত্ব যথাযথ পালন করেও আর নিজের জীবনকে শুধুমাত্র তাচ্ছিল্য করে। তার জন্য কিছুই করার নেই। সবসময় চোখে মুখে এক অদ্ভুত বিষাদের তাচ্ছিল্যের হাসি ঝুলতে থাকে। এই হাসির গভীরতাও অনেক বেশি, তবে তা বোঝার মানুষজন রেহানের কাছে এখন খুবই কম। রেহান গভীর রাতে বসে নিজের বউ পাখির স্মৃতিচারণ করে। কোথায় আছে, কিভাবে আছে, তা রেহান জানে না। কষ্ট হয়, অনেক বেশি কষ্ট হয়। কষ্টে ছেলে মানুষের না কাদার নিয়মটাও ভেঙে ফেলে। সর্বশেষে শুধু নিজেকে তাচ্ছিল্য করে। আবার কখনো কখনো বিয়েতে দেওয়া কেনিতে সেই গিফট বক্সটা খুলে নাড়াচাড়া করে। রেহান সেই বক্সটা খুলে সবদিনভাবে তাচ্ছিল্যের সাথে হাসে। এই বক্সের কথা সে ভুলেই গিয়েছিল। কিছুদিন আগে হঠাৎ মনে হওয়ায় খুলেছিল। একটা ছোট চিরকুট ছাড়া আর কিছুই পায়নি। সেখানে শুধু লেখা ছিল, যার যেটা প্রাপ্য সবার জন্য সব কিছু নয়। যেটা আমার সেটা শুধুই আমার। আমার প্রাপ্যটা আমি পেয়ে যদি ধ্বংস করে ফেলি তবুও সেটা আমার। কেনিত কখনো নিজের প্রাপ্য ভাগাভাগি করে নিতে জানে না। হয়তো ফেলে দেয়, নয়তো ছিনিয়ে দেয়। আজও রেহান রাতের আধারে চিরকুটটা পুনরায় পড়ে হেসে বলল, আপনি জিতে গিয়েছেন মিস্টার কেনিথ। তবে একটাই অনুরোধ, আমার বউ পাখিকে ভালো রাখবেন। কথা শেষ করতেই আচমকা লাল হয়ে যাওয়া চোখ হতে এক ফোঁটা পানি এসে কাগজের ওপর পড়ল। রেহান তা দেখে পুনরায় তাচ্ছিল্যের সঙ্গে হেসে ফেলল। শুধু যে রেহানদের জীবনে পরিবর্তন এসেছে বিষয়টা তেমন নয়। আনায়ার 6 জন বন্ধু ছিল, তারাও আজ কেনিতের শিকার হয়েছে। বিয়েবাড়ির পর থেকে সবার মধ্যে আজ আতঙ্ক। কেউ আর তেমন আড্ডা দেয় না, আর না ঠিকঠাক কথাবার্তা বলে। ভার্সিটি হোক কিংবা বাড়ি, সব জায়গাতেই কিছু লোককে তাদের আশেপাশে দেখেছে। মাঝে মধ্যে নিয়মের বাইরে গেলে তাদের কাছ থেকে হুমকিও চলে আসে। তারা জানে না এভাবে আর কদিন কাটাতে হবে। এদিকে সাবা, তাজিম আর সাইম তিনজনেই দেশ ছেড়েছে। বাবা মায়ের সাথে জোরাজুরি করেই হোক কিংবা ভিন্নভাবে বুঝে তাদের এভাবে চলা আর সম্ভব হয়নি, তাই দেশ ছেড়েছে। কিন্তু তা করেও লাভ হয়নি। পৃথিবীর যেই প্রান্তে যায় না কেন, দিন শেষে তাদের কাছে কখনো চিরকুট কিংবা অজ্ঞাত ফোন কল, সব জায়গা থেকে সতর্কতামূলক হুমকি এসেছে। এইভাবেই নরকের মতো দিনকাল যাচ্ছে তাদের। এসব থেকে শিকদার বাড়ির আশেপাশের মানুষজনও মুক্তি পায়নি। অনেকেই এক অজানা ভয়ে বাড়ি ছেড়েছে, আবার অনেকে একদম স্বাভাবিক আর চুপচাপ থেকেই নিজেদের জীবনযাপন করছে। তাদের দেখে মনে হয় যে এইখানে এর আগে কখনো কিছুই হয়নি। একে একে ফরিদা, রেহান সহ সকলেই এই নরক জীবনের শিকার হয়েছে। তবে এদের মাঝে একজনের সন্তান আজ কেনিত নিজেও করে বেড়াচ্ছে, ইনায়া। তার খোঁজখবর এখন কেনি তো জানে না, অথচ শুরুতেই কেনি তার আলাদা ব্যবস্থা করেছিল। কিন্তু সেখানে থেকে হঠাৎ ইনায়া উধাও। ওকে এখন পর্যন্ত কেউ খুঁজে পায়নি। আদৌ ও বেঁচে রয়েছে কিনা তাও কেনিতের অজানা। আজ মাসখানেক পর কেনিত প্রচণ্ড বিরক্তি অনুভব করছে, হয়তো আনায়ার উপর, আবার হয়তো নিজের ওপরও। আনায়ার কোনো কিছুতেই আর সে সাড়া পায় না। সব কিছু কেমন যেন বোরিং হয়ে গিয়েছে তার। আগে তাও স্টুডিও, অফিস যেত, এখন আনায়ার জন্য বাড়িতেই পড়ে থাকে। দুদিন হলো আবার আনায়ার আশেপাশেও তেমন যায় না, যে কারণে আজ কেনিত প্যাভেলকে ফোন করে আসতে বলেছে। এমনিতে প্যাভেল এই কয়েকদিনে বেশি একটা আসতে পারেনি। আনায়াকে নিয়ে বেশি কিছু বললে কেনিত বিরক্ত হতো, তাই ওকে প্রয়োজন ছাড়া আসতে নিষেধ করেছিল। কালো হুডি টুপিটা সরাতেই কোঁকড়ানো এক ঝাঁক চুল উন্মুক্ত হলো। আজ পাভেলের হাতে বড় একটা চিপসের প্যাকেট। সোফার ওপর আতশা হয়ে এক পা ঝুলিয়ে ঝুলিয়ে নির্বিকারে চিপস খেয়ে যাচ্ছে। অন্যদিকে কেনিত ওর সামনের চিন্তিত মুখে হাঁটাহাঁটি করছে।
পাভেল কেমন গা ছাড়া হাবভাবে দেখে কেনিত আরও বেশি বিরক্ত হলো। কি তোর সমস্যা কি? এখানে এসব করার জন্য আসতে বলেছি? পাভেল নির্বিকারে চিপস খেতে খেতে বলল, কিসের জন্য আসতে বলেছেন তাও কিন্তু বলেনি। চিপস খাবেন? রাখ তোর চিপস। কথা শোন, আমার ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে। ওকে আর দেখতে ইচ্ছে করে না। আর ওর গা ছাড়া হাবভাবও আর সহ্য হয় না। একদম বিরক্তিকর লাগে ওকে। তুই ওকে এই বাড়ি থেকে নিয়ে যা। বাদ দেন আপনার কাহিনী, সব জানি আমি। ফ্রিতে বউ পেয়ে জামাইগিরি দেখান তখন কিছু না। রাত হলেই বউ বউ আর দিন হলেই আর বউ ভালো লাগে না। আরে আমি খালি রাতের কথা কেন বলছি, আপনি দিনেও তো মনে হয় ছাড়েন না। যত কাহিনী শুধু আমার সামনে। বউ ভালো লাগে না, বাড়ি থেকে সরা। দেখা যাবে 2 দিন পর বাচ্চা কাচ্চা হওয়ার পরও বলবেন ওকে আমার ভালো লাগে না, সরা বাড়ি থেকে। কেনিত ওর কথা শেষ হতে না হতেই চরম বিরক্তি নিয়ে ওর পায়ের কাছে লাথি মারতে চাইলে পাভেল দ্রুত এবার আধশোয়া থেকে উঠে বসলো। তড়িঘড়ি করে কেনিতের উদ্দেশ্যে বলল, আরে বস সাবধানে, দেখে শুনে মারবেন না। আপনার বউ আর সিস্টেম সবই ঠিকঠাক তো কদর করবেন না। কিন্তু আমি বিয়ে করিনি এখনো। উল্টাপাল্টা জায়গায় মেরে যদি আমার সিস্টেম নষ্ট হয়ে যায় তখন বিয়ে কি করে করব? বাচ্চা কাচ্চাই যদি পয়দা না করতে পারি। কেনিত প্রথমে ওর কথার অর্থ ঠিক বুঝতে পারি, কিন্তু শেষে বোঝা মাত্রই রাগটা আর তিত্তির করে বাড়ল। পাশ থেকে একটা ফুলদানি উঠিয়ে মারতে এলে পাভেল চিপসের প্যাকেটের তোয়াক্কা না করে উল্টাপাল্টে কোনো মতে কেনিতের নিশানা থেকে দূরে সরে বাঁচল। আরে বস পাগল হলেন নাকি? সর আমার সামনে থেকে। তুই রাশিয়া চলে যা। ওকেও ফেলে দিয়ে যা, নয়তো সাথে করে নিয়ে যা। তোদের আর আমার প্রয়োজন নেই। আরে বস রেগে যাচ্ছেন কেন? আপনার কি লাগবে বলুন, আমি ব্যবস্থা করছি। কেনিত পাভেলের দিকে কড়া দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর নিজেকে স্বাভাবিক করল। সোফায় বসে হেলান দিয়ে পায়ের ওপর পা তুলে বসল। ওকে শিকদার বাড়িতে রেখে আয়। আপাতত ওকে আর চোখের সামনে দেখতে চাই না। পাভেল খানিকটা কেনিতের দিকে এগিয়ে এলো। রেগে আসার পর আবার বউ বউ বলে গড়াগড়ি করে কাঁদবেন না তো? কেনিত পুনরায় কড়া চোখে তাকাতেই পাভেল ঢোক গিলে বলল, ঠিক আছে ঠিক আছে, যা বলবেন তাই হবে। আর হ্যাঁ, ওই বাড়ির চারপাশে গার্ডের ব্যবস্থা কর। কেউ যেন জানতে না পারে ও ওই বাড়িতে রয়েছে, কিংবা ওর সাথে যেন কেউ দেখা না করতে পারে। একা একা পচে মরুক বাঁচুক, আমার কিছু আসে যায় না। এটুকু বলে কেনিত ওপরে চলে গেল। এদিকে পাভেল কেনিতের যাওয়ার পানে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করে বলল, এতটা পাষাণ না হলে পারতেন বস, একটু বেশি পাগলামি করছেন আপনি। আনায়া শিকদার বাড়িতে এসেছে একদিনও হয়নি। কেনিতের ইচ্ছে অনুযায়ী পাভেলের সাথে কথা বলার পরপরই কেনিত আনায়াকে শিকদার বাড়িতে পাঠানোর কথা জানায়। কেনিতের মুখ থেকে চলে যাওয়ার কথা শুনে আনায়া হ্যাঁ না কিংবা কোনো টু শব্দও করেনি। শুধু সন্ধ্যার দিকে পাভেলের সাথে নির্বিকারে শিকদার বাড়িতে চলে এসেছে। আনায়া মাঝে বলতে গেলে এখন আর সত্যিই কোনো অনুভূতির দেখা মেলে না। যখন যে যেটা বলেছে তখন সেটাই নির্বিকারে করে নিচ্ছে। আর কেনিতের কথা ফেলার তো কোনো সুযোগই নেই। গভীর রাত। শিকদার বাড়ির চারপাশে 3-4 জন গার্ডের ব্যবস্থা করা হয়েছে। কিছুক্ষণ আগ অবধি পাভেল ও শিকদার বাড়িতেই ছিল, তবে একটা জরুরি কাজে সে বেরিয়ে গিয়েছে। এমনিতেও কেনিত শুধু আনায়ার মোটামুটি খোঁজখবর নেওয়ার দায়িত্বটা ওকে দিয়েছে। আলাদা করে আনায়ার দেখভালের জন্য শিকদার বাড়িতে থাকতে বলেনি। তবে কেনিতের আদেশের চেয়ে বেশি করে হলেও পাভেল আনায়ার দেখাশোনায় বেশি সচেতন, কারণ তার উপর কেনিতের দাদি লুসিয়ারও আলাদা করে কিছু নির্দেশ রয়েছে। কিন্তু হঠাৎ করে যে কাজ পড়ে গিয়েছে তাতে শিকদার বাড়িতেও থাকাটা সম্ভব হলো না। পাভেল গিয়ে আনায়ার কাছ থেকে বিদায় নিল ঠিকই, তবে আনায়া কোনো কিছুই বলেনি। চুপচাপ মলিন চেহারায় পাভেলের কথা শুনেছে। পাভেল যাওয়ার আগে আনায়াকে কিছু সতর্কতামূলক কথাও বলে গেল, যেমন রাতের বেলায় যেন প্রয়োজন ছাড়া কোথাও না যায়, বেশি প্রয়োজন হলে যেন তাকে জানায়, ঠিকঠাক রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যায়।
এছাড়া আনায়াকে তার নিজের যত্ন নেওয়ারও পরামর্শ দিতে ভুলল না। পাভেলের হাবভাব কিংবা বচনভঙ্গিতে এক অদ্ভুত মুগ্ধতা বিরাজ করে। দেখতেও যেমন অসাধারণ, তেমনি তার কাজকর্ম। ধরা যায় কিনিতের সান্নিধ্যে না এলে হয়তো সে কখনোই নিজের এই তুখোর মেধাকে এসব কাজে লাগাতো না। নিশ্চিত ভালোভাবেই নিজের জীবনটাকে আদর্শ করে গড়ে তুলত। তবে এটা না হয় তার তেমন আফসোসও নেই। কিনিতের হয়ে এতদিন কাজ করতে করতে তার এইসব কাজ আর মানুষগুলোর উপর বিভিন্ন রকম মায়া জমে গিয়েছে। এখন চাইলেও সে এসব থেকে বের হতে পারে না। পাভেল চলে গিয়েছে অনেকক্ষণ হয়েছে। রাতের খাবার টেবিলে সাজানো গোছানো ছিল, তবে আনায়া কোনোটাই মুখে তোলেনি। পাভেল চলে যেতেই কিছুক্ষণ তার বাড়ির সব জায়গা ঘুরে ঘুরে দেখেছে। একবার তাদের বাড়ির সেই রহস্যময় ঘরটার সামনে গিয়ে থেমেছে। অতঃপর সে কেনিতের কথাগুলোর সাথে সেই রাতে আনায়া আর ইনায়ার পাওয়া পুরনো কিছু অস্ত্র আর জামাকাপড় পাওয়ার ঘটনার সাথে সবকিছু মিলিয়ে দেখেছে। তবে আনায়া রুমের ভেতরে আর প্রবেশ করেনি। চাবিটা হয়তো তার রুমেই কোথাও রাখা আছে, তবে সে আর তা খুঁজতে চায়নি। শেষমেশ আনায়া গিয়ে তার বাবার ঘরে শুয়ে পড়ল। ঘরের জানালাগুলো সব খুলে রাখা। ঘুমানোর আগে আনায়া সেগুলো বন্ধ করল না। বিছানার ওপর কোনো মতে গুটিসুটি হয়ে শুয়ে পড়ল। শরীরটা কেমন যেন একটুও ভালো লাগছে না। ঘুমন্ত আনায়া বাইরে থেকে আসা ঠান্ডা বাতাসে শিহরিত হয়ে প্রতিনিয়ত কেঁপে কেঁপে উঠছে, তবে তার ঘুম ছাড়ছে না। অত্যাধিক ক্লান্তি যেন তাকে ঘুমের বিশাল কৃষ্ণ গহ্বরের মাঝে টেনে নিয়ে যাচ্ছে। পুরো একটা বাড়িতে একা একটি মেয়ে। রাত যখন আরো বেশি গভীর হতে লাগলো, তখন আনায়া আরো বেশি ঘুমে বিফোর হয়ে উঠল। তার চারপাশে কেউ এসে চলাফেরা করলেও হয়তো সে তা টের পেবে না। এরই মাঝে হঠাৎ সত্যি সত্যি তার কাছে এক আগন্তুকের আগমন ঘটল। তবু আনায়া একটুও টের পেল না। আনায়া আর নেই বিধায় কেনিত খুব শান্তিতেই অনেক আগেই ঘুমিয়ে পড়েছিল। তবে তার ঘুমটা বেশিক্ষণ স্থায়ী হয়নি। কিছুক্ষণ ঘুমানোর পর হঠাৎ মাঝরাতে তার ঘুম ছুটে গেল। মাথার মধ্যে হঠাৎ পাহাড় সমান চিন্তা এসে ভর করলো। কেনিত খুব ভালো করে অনুভব করলো তার কিছু একটা চাই, খুব তীব্রভাবে চায়। সে জানে সে ঠিক কি চাইছে, তবে কেনিত তার এই অনুভূতিকে পাত্তা দিতে নারাজ। কিছুক্ষণ রুমের মধ্যে হাঁটাহাঁটি করলো। অতঃপর এই চিন্তা থেকে মুক্তি পেতে ইনায়ের বিষয়টি নিয়ে ভাবতে লাগলো। ইনায়া বয়স নেহাত অনেকটাই কম, তবে ও ভীষণ চঞ্চল আর তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন, সঙ্গে জেদি মেয়ে। ওর কথাবার্তা বাচ্চামো লাগলেও ও একদম চুপচাপ থাকার মতো মেয়ে নয়। কেনিত আপাতত ওকে একটা আশ্রমে রেখেছিল, পরবর্তীতে ওকে অন্য জায়গায় ঠিকঠাকভাবে সরিয়ে দিত এই নিয়তে। কিন্তু আচমকা এত কড়া নিরাপত্তা থাকার পরও ইনায়া কিনা সেখান থেকে পালিয়ে গেল, মানে একেবারে সোজা গায়েব। ওকে কেনিতের কোনো টিমই কিনা খুঁজে পাচ্ছে না। বিষয়টা অবিশ্বাস্য। কেনিত খুব ভালো করেই বুঝতে পারছে এখানে কাহিনী খানিকটা ভিন্ন। ইনায়া নিশ্চিত কোনো স্পেশাল মানুষের হাতে পড়েছে, নয়তো সে নিজেই গিয়েছে। কিন্তু কেনিত ভেবে পায় না বিড়িতে এমন কে রয়েছে যে কেনিতের চেয়েও বেশি পাওয়ারফুল। আবার ইনায়া যদি নিজে থেকে যায়, তবে সেই ব্যক্তিটা কে হতে পারে? আবার হঠাৎ এটাও মনে হচ্ছে যে ইনায়া আর এই দেশে নেই। খুব বড়সড় প্ল্যানিং হয়েছে এখানে। কেউ তো সুযোগ সন্তানী হয়ে বসেছিল, আর সুযোগ পাওয়া মাত্র ইনায়াকে হাতিয়ার বানাতে সরিয়ে নিয়েছে। কেনিত কিছুক্ষণ ভাবুক চিত্তে নানান চিন্তাভাবনা শেষে পুনরায় আনায়ার বিষয়টি নিয়ে অস্থির হয়ে পড়ল। হতাশ হলো নিজের এই অবস্থা দেখে। ঘুরে ফিরে কিনা সেই একই ভাবনায় আটকে যাচ্ছে। আরও কিছুক্ষণ স্থির হয়ে চিন্তাভাবনার পর কেনিত শেষমেশ আনায়ার কাছে যাওয়ার সিদ্ধান্ত নিল। নিজের সিদ্ধান্তে দ্বিধাগ্রস্ত হয়ে সে শিকদার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। রাতের আধারে শিকদার বাড়ির সামনে গিয়ে কেনিতের গাড়িটা থামল। কেনিত গাড়ি থেকে বেরোতেই বাড়ির সামনে দুজন গার্ড এসে কুর্নিশ করে পুনরায় নিজেদের স্থানে চলে গেল। কেনিত আর এক মুহূর্তেও দেরি না করে বাড়ির ভেতরে প্রবেশ করল। একদম ঘুটঘুটে অন্ধকারের মাঝে হলুদ রঙের একটি বাল্বের আলোয় চারপাশে খুব কম পরিমাণ আলো ছড়িয়ে ছিটিয়ে বইছে। কেনিত প্রথমে ভাবল আনায়া হয়তো দোতলায়। সেই ভাবনা অনুযায়ী দোতলার দিকে এগোতে গিয়ে নজর পড়ল ডাইনিং টেবিলের ওপর। আগ্রহ নিয়ে ডাইনিং টেবিলের কাছে গিয়ে দেখল সব খাবার ঢেকে রাখা।
কেনিত কয়েকটা ঢাকনা উঠিয়ে বুঝলো আনায়া এসব খাবার ছুঁয়েও দেখেনি। মেজাজটা খানিক খারাপ হলো, তবে নিজেকে সামলে নিল। কেনিত পুনরায় দোতলায় যেতে চেয়েও গেল না, বরং কি যেন ভেবে তারেকের থাকার ঘরের দিকে এগোতে লাগলো। মন বলছে আনায়া এখানেই রয়েছে। কেনিত যথারীতি সেই রুমে প্রবেশ করে আনায়াকে পেল ঠিকই, তবে রুমের হালচাল দেখে কিছুটা অবাক হলো। শাঁসের করে বাইরে ঠান্ডা বাতাস রুমে প্রবেশ করেছে, আর আনায়া সেই ঠান্ডার মধ্যেই কেঁপে কেঁপে গুটিসুটি হয়ে ঘুমিয়ে যাচ্ছে। কেনিত এবার গিয়ে আস্তে করে দুবার আনায়ার নাম ধরে ডাকলো, তবে আজ কিছুটা ব্যতিক্রমী করে তারা এই পরিবর্তে আনায়া নামেই ডেকেছে। কিন্তু আনায়ার ঘুম ভাঙেনি। আনায়া জাগলো না দেখে কেনিতো আর ডাকলো না, বরং ঘরের জানালা দুটো গিয়ে বন্ধ করে দিল। সঙ্গে আনায়ার এত খামখেয়ালিতে অনেকটাই বিরক্ত হতে লাগলো। তবুও কেনিত বারবার নিজেকে থামিয়ে নিচ্ছে। আপাতত মাথা গরম করার কোনো ইচ্ছে নেই। এমনিতেই দিন দিন কোথা থেকে সব প্যাচ এসে হাজির হচ্ছে কে জানে। কেনিত আনায়ার পাশে গিয়ে দাঁড়ালো, এক ধানে কপাল কুঁচকে আনায়াকে দেখতে থাকলো। জানালা বন্ধ করার পরেও মৃদু কেঁপে কেঁপে উঠছে, যা দেখে কেনিতের কপালটা আরও বেশি কুঁচকে গেল। এইভাবে আরও কিছুক্ষণ সময় অতিবাহিত হওয়ার পর কেনিত আচমকা পাজা কোলে তুলে নিল। আকস্মিক ঘটনায় আনায়া ঘুমের মধ্যে আচমকা জোরে কেঁপে উঠে পুনরায় কেনিতের বক্ষস্থলে নিজেকে গুটিয়ে নিল। এদিকে কেনিত আনায়ার স্পর্শেই চমকে গিয়েছে। শরীর তো নয়, যেন বরফের খণ্ড। এভাবে থাকলে আবারও কঠিন ঠান্ডা এসে জেগে বসবে। তখন আবার সেবা যত্ন করে ঠিক করবে কে? কেনিতকেই তো আবার করতে হবে। না, কেনিত এইসব ভাবতে ভাবতেই তার হঠাৎ মনে হলো আনায়াকে সোজা একটা আছাড় মেরে নিচে ফেলে দিতে। হাত আর মন দুটোই নিষ্পিস করছিল এই কাজ করতে, তবে মস্তিষ্কের চেতনা তাকে থামিয়ে দিল। আর একটু সময় নষ্ট না করে কেনিত আনায়াকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। সে আনায়াকে নিয়ে বের হতেই তার গার্ডরা এগিয়ে এলেই কেনিত ওদের ইশারায় গাড়িটা খুলে দিতে বলল। এরপর আরও দেরি না করে কেনিত আনায়াকে নিজের পাশের সিটে বসিয়ে দিয়ে নিজেই গাড়ি ড্রাইভ করতে লাগলো। সঙ্গে একবার আনায়ার দিকে তাকিয়ে মনে মনে বিরক্তি নিয়ে বলল, মরার ঘুম ঘুমিয়েছে নাকি? ভোর সকালে আনায়ার ঘুম ভাঙতেই নিজের অবস্থান অনুমান করে আনায়া কিঞ্চিত চমকে উঠল। যথাসাধ্য মনে করার চেষ্টা করে ভাবল তার তো এখানে থাকার কথা ছিল না, তবে সে এখানে। আনায়া ঠিকঠাক নড়াচড়াও করতে পারছে না। মলিন চেহারাটা বিস্ময়ের সাথে কেনিতের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে। কেনিত পুরো আষ্টেপৃষ্ঠে সাপের ন্যায় ওকে পেঁচিয়ে ধরে ঘুমাচ্ছে, আর আনায়া যে সেই কেনিতের উন্মুক্ত বক্ষস্থলের মাঝে রুদ্ধশ্বাস অবস্থায় আটকে গিয়েছে। আনায়া খানিকটা নড়াচড়া করতে চেষ্টা করলো কিনা তাতে কেনিত নিজের চোখ দুটো খুলে কপাল কুঁচকে আনায়ার দিকে তাকালো। মনে হচ্ছে আনায়া যেন তার ঘুমের বড়সড় ব্যাঘাত ঘটিয়ে ফেলেছে, আর সে যেন আনায়াকে কাঁচায় চিবিয়ে খেয়ে ফেলবে। কেনিতের এহেন রূপে আনায়াও খানিকটা ভীত হলো, তবে কেনিত মুহূর্তেই নিজের ভাবগতির পরিবর্তন করে সম্পূর্ণ স্বাভাবিক রূপে কোমর পর্যন্ত ঢেকে রাখা কম্বলটাকে এক হাতে টেনে নিজেদের গলা পর্যন্ত টেনে দিল। অতঃপর তার অন্য হাতের ওপর থাকা আনায়া মাথাটাকে নিজের কাছে টেনে আনায়ার দিকে তাকিয়ে নির্বিকারে বলল, ঘুমিয়ে যা, প্রমিস করছি আজকের পর আর কষ্ট দেব না। আনায়া এই কথার উদ্দেশ্য কি বুঝলো আর না বুঝলো তার আগেই কেনিত আনায়াকে আরও বেশি কাছে টেনে নিয়ে চোখ বুঝলো। দেখতে দেখতে আনায়ার কেনিতের মৃত্যুপুরী প্রাসাদে প্রায় আরও 3 মাস কেটে গিয়েছে। এর মাঝে আনায়া আর কেনিতের সম্পর্কে হয়েছে নানান পরিবর্তন। কেনিত আনায়াকে আর কখনোই কষ্ট দেওয়ার চেষ্টা করেনি, বরং সবসময় ওর থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করেছে। এই কয়েক মাসে কেনিত আনায়ার আশেপাশে দিনের বেলাতেও যেমন প্রয়োজন ছাড়া তেমন একটা যায়নি, তেমন খুব অল্প কয়েকদিনই আনায়া আর সে রাতে একসাথে ঘুমিয়েছে। বেশিরভাগ সময়ই কী সব যেন কাজের জন্য কেনিত বাড়ির বিভিন্ন আলাদা রুমে কিংবা রাত জেগেই কাটিয়েছে। তবে কখনোই আনায়াকে কষ্ট দেওয়ার চেষ্টা কিংবা শারীরিক সংস্পর্শও যায়নি। এ যেন একই বাড়িতে দুজন দু জগতের মানুষের বসবাস। এদিকে আনায়ার গায়ের দৃশ্যমান ক্ষতগুলো প্রায় অনেকটাই সেরে গিয়েছে। কেনিত আর যেটাই করুক না কেন নিয়মিত গিয়ে ওর শরীরের খোঁজখবর নিয়ে এসেছে। কখনো নিজে কিংবা কখনো আনায়াকে দিয়ে ক্ষতগুলোতে মেডিসিন লাগিয়েছে। সময় মতো খাবার আর প্রয়োজনীয় জিনিসগুলো ওর হাতের নাগালে দিয়ে এসেছে। তবে আনায়া এই কয়েক মাসে যেন আরও বেশি বাকরুদ্ধ হয়ে গিয়েছে।
কেনিত ওকে এখন জোর করিয়েও আর দু একটা কথাও বলাতে পারেনি। পরবর্তীতে সে এই চেষ্টাও করেনি, কারণ আনায়াকে একটু কোনো বিষয়ে জোর করতেই ও ফ্যাল করে তাকিয়ে থাকতে থাকতেই চোখ হতে অনবরত জল ফেলে কাঁদতে থাকে। কেনিত এসবে আরও বিরক্ত হয় আর মেজাজও খারাপ হয়, যে কারণে কেনিত আর এসব বিষয়ে তেমন মাথা ঘামায় না। তবে ইদানিং কেনিত আনায়ের মাঝে কিছু পরিবর্তন দেখতে পাচ্ছে। আনায়াকে আড়াল থেকে লক্ষ্য করে কেনিত মাঝে মাঝে অদ্ভুত সব জিনিস দেখতে পায়। আনায়া এমনিতে এখন আর একটা কথাও বলে না ঠিকই, তবে সে একা থাকলে কারোর সাথে ইশারায় নানান কথা বলার মতন অঙ্গভঙ্গি করে। আবার কখনো অদ্ভুতভাবে শব্দহীন হাসতে হাসতে থাকে। কিন্তু এসবের মাঝে কেনিত যখনই তার সামনে যায় তখনই সে কিছুটা অস্থির হয়ে ওঠে এবং পুনরায় থমকে যায়। কেনিতের আর বুঝতে বাকি নেই যে আনায়া এখন পুরোপুরি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। এছাড়া দুদিন আগে সে আরও একটা অদ্ভুত কাজ করেছে। সাধারণত কেনিত নিজের সহ আনায়ার রান্নাটাও নিজের হাতেই করে এসেছে এই কয়েক মাস, কিন্তু কখনোই সে এসব কাজে আনায়াকে ডাকেনি। কিন্তু দুদিন আগে হঠাৎ আনায়া কেনিতের কাছে এসে এই কয়েক মাসের ব্যবধানে প্রথম মুখ ফুটে বলল সে নাকি সকালের খাবারটা নিজের হাতে রাঁধবে। হঠাৎ আনায়ার এমন ইচ্ছের কথা শুনে কেনিত অবাক হয়েছিল, তবে আনায়াকে এতদিন পর এভাবে স্বাভাবিকভাবে কথা বলতে শুনে যথেষ্ট খুশিও হয়েছিল। ভেবেছিল আনায়া হয়তো এবার স্বাভাবিক হতে শুরু করেছে। যদিও কেনিত তাকে আরও কিছু জিজ্ঞেস করলে আনায়া একটা কথাও বলেনি, চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়েছিল। আর আনায়া কথা বলবে না দেখে কেনিত আর আনায়াকে তেমন জোর করেনি। ওর ইচ্ছে অনুযায়ী রান্নাটা ওকে করতে দিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত আনায়া উদ্দেশ্য ধরতে পেরে কেনিত শুধু তাচ্ছিল্যের সাথে হেসেছে। সেদিন যথারীতি আনায়া দুজনের জন্য সকালে স্যুপ বানিয়েছিল। দুজনে মিলে ডাইনিং টেবিলের মুখোমুখি বসে খাবার খাচ্ছিল। কেনিত অকপটে খাবার খাচ্ছে আর আনায়া নির্বিকারে বসে স্যুপের বাটির দিকে তাকিয়ে তা চামচ দিয়ে নাড়াচাড়া করছে, আবার মাঝে মাঝে দু একবার মুখেও নিচ্ছে। অনেকদিন হয়ে গেল তার কেন যেন ঠিকঠাক খাবার খেতে ইচ্ছে করে না, মাঝে মধ্যে বমি হয়ে যায়। নিজেকে সবসময় কেনিতের অগোচরে রাখতে চায়, বিধায় এসব কেনিতেরও তেমন নজরে পড়ে না। তবে এখন আনায়া খেতে খেতে কয়েকবার আর চোখে কেনিতকে দেখছে, যেন সেই মুহূর্তে ভিন্ন কিছু হওয়ার আশা করছে। তবে কেনিত পুরো খাবারটা শেষ করে ফেললেও আনায়া ফলাফল স্বরূপ কিছুই দেখতে পাচ্ছে না। কেনিতের খাবারের শেষ পর্যায়ে গিয়ে আনায়া ভেতর ভেতর খানিকটা অস্থির হয়ে উঠল, যা তার বাহ্যিক হাবভাবে কিছুটা হলেও আন্দাজ করা যাচ্ছে। এদিকে কেনিত পুরো খাবার খাওয়াটার সময় মুচকি এসে মাথা নিচু থাকা অবস্থাতেই খাবারের দিকে তাকাতেই সম্পূর্ণ খাবারটা শেষ করেছে এবং সর্বশেষে খানিকটা পানি খেয়ে বসা থেকে উঠে দাঁড়িয়ে আনায়ার কাছে এলো। এরপর আনায়ার সামনে হতে এক হাত বাড়িয়ে চেয়ারের ওপরে নিজের খানিকটা ভর ছেড়ে দিল। অতঃপর আনায়ার মুখের কাছে ঝুঁকে গিয়ে মুচকি হেসে বলতে লাগলো, দ্য টেস্ট ওয়াজ সো গুড। একমাত্র বউয়ের হাতের রান্না বলে কথা, বাট বিষটা ঠিকঠাক কাজ করেনি। যে বিষটা মিশিয়েছিস সেটা পরিপূর্ণ নয়, ওটার সাথে আলাদা করে আরেকটা মেশাতে হতো, তবেই কাজ হতো। ইটস কল্ড রিঅ্যাক্টিভ টক্সিসিটি, যেখানে দুটো পদার্থ পৃথক অবস্থায় খুবই সাধারণ, কিন্তু দুটো একত্রিত হলেই সোজা উপরে। হোয়াট এভার, এত কষ্ট না করে আমাকে বললেই পারতি, আমি নিজেই রেঁধে লিকুইডটা মিশিয়ে খেয়ে নিতাম। শুধু শুধু কষ্ট করলি। আচ্ছা, তোকে এসব কুবুদ্ধি দেয় কে শুনি? তোর ওই কল্লা কাটা বাপটা? কেনিত কথা বলা মাত্রই তাচ্ছিল্যের সাথে পুনরায় হেসে ফেলল। এদিকে আনায়া কেনিতের মুখের দিকে নির্বিকারে তাকিয়ে, যেন সে যে এই কাজটা করেছে এতে তার মাঝে নেই কোনো অনুতাপ কিংবা ভয়। মলিন চেহারার চোখজোড়া সম্পূর্ণ নির্বিকার। কেনিত জানে আনায়া কিছু বলবে না, যে কারণে টুপ করে আনায়ার সুপে ভেজা ঠোঁটে নিজের ঠোঁট ছুঁয়ে সরে এলো এবং সেখান থেকে চলে যেতে যেতে বলল, রান্না তো ভালোই পারিস, মাঝে মধ্যে একটু রেঁধে খাওয়ালে কষ্ট পাবো না। বিষ মেশানো হলেও চলবে, প্রবলেম নেই। কেনিত সেখান থেকে চলে গেলেও আনায়া নির্বিকারে ঘরের এক কোণার দিকে চেয়ে রইল। তার বাবাটা মাঝে মধ্যে সব অদ্ভুত বুদ্ধি দিয়ে যাচ্ছে, কী সব বোঝাচ্ছেও। আনায়া বুঝতে পারে না সে কোনটা শুনবে। মাঝে 2 মাস তার বাবাটা তেমন বিরক্ত করেনি, সে কয়দিন আনায়াও ঠিকঠাক ছিল। অথচ ইদানিং কী সব কথাবার্তা বলে ভয় দেখায় আনায়াকে। সঙ্গে সবসময় এটাও বলে যে সে তাকে নিয়ে যাবে। অবশ্য এতে আনায়ার কোনো আপত্তি নেই, সে সত্যিই তার বাবার সাথে যেতে চায়, শুধু একটা সঠিক সময়ের জন্য তার অপেক্ষা।
আনায়া শেষবার কেনিতের ক্ষতি করতে চেয়েছিল সেই কয়েক মাস আগে, যখন কেনিত রাতের বেলায় শিখদের বাড়ি থেকে এই বাড়িতে নিয়ে এলো। তার ঠিক কিছুদিন পর কেনিত স্বাভাবিকভাবেই আনায়ার সাথে ঘনিষ্ঠ হতে চেয়েছিল, তবে একটা পর্যায়ে আনায়া আচমকা বালিশের নিচ থেকে ছুরি বের করে কেনিতের পিঠে আঘাত করতে বসেছিল।